নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব প্রখ্যাত ভ্রমণ সাহিত্যিক উমাপ্রসাদ মুখোপাধ্যায় বিরচিত ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং হেমকুণ্ড সাহিব ভ্রমণ কাহিনী লোকপাল নন্দন কানন দ্বিতীয় পর্ব। ঘাংরিয়া জায়গার নাম, লোকালয় নয়। বনের এক প্রান্তে বড় বড় কয়েকটা গাছ কেটে খানিকটা খোলা জায়গা। মাটির বুকে কাটা গাছের গুঁড়ির অংশগুলি যেন অস্ফুট বেদনায় মানুষের অত্যাচারের বিরুদ্ধে অভিযোগ জানায়। অতি সুন্দর একটি নতুন বাংলো, বন বিভাগের বিশ্রাম কুঠি, রেস্ট হাউস। পাথরের বাড়ি, কাঠের মেঝে, স্লেট ও করগেটের ছাদ, কাঁচের জানালা, দুইটি ঘর, ঘরের ভেতর চেয়ার, টেবিল, খাট, আগুন জ্বালাবার আয়োজন, পাশেই স্নানাগার। ঘাংরিয়ায় পৌঁছেই অমরনাথের সঙ্গে দেখা, এই প্রথম পরিচয়। ফরেস্ট অফিসার সরকারি পরিদর্শনে এসেছে, আমাদের একটু আগেই পৌঁছেছে। সাদরে অভ্যর্থনা জানালো, যেন কতকালের জানাশোনা। এমনি অনাবিল আনন্দ, বলে চলে আসুন, এই বাংলোতেই থাকবেন, একটা ঘর আপনাদের ছেড়ে দিচ্ছি, আমি পাশের ঘরেতে থাকব। ধর্মশালায় থাকা আপনাদের চলবে না, অতি অপরিষ্কার, জঙ্গলের মধ্যে অন্ধকার, দিনের বেলায় রোদ যায় না, এখানে রোদ পোয়ানোর আরাম আছে। চাপরাশিকে দিয়ে বাংলোর বাইরে খোলা জায়গায় চেয়ার বার করিয়ে দেয়, চা তৈরি করে আনায়। রৌদ্রে বসে চা পান করি। ভান্ডারী শিশিরবাবু তার বাড়ি থেকে আনা নিমকি, গজা ঝুলি থেকে বার করেন, সবাইকে বিতরণ করেন, তারপর নিজে কামড় দিয়ে বলেন, এখনো কেমন মুচমুচে রয়েছে দেখুন। হেসে বলি, শুধু মুচমুচে কেন, স্বাদে সুদূর বাংলার স্মৃতি জাগায়। অমরনাথ জানায় ভাগ্যে সে এসেছিল, তাই চৌকিদারও নিচে গ্রাম থেকে তার সঙ্গে এসেছে। এখানে কেউ থাকে না। এইসব বন বিভাগের বাংলোতে থাকতে হলে পৌড়ি থেকে কর্তৃপক্ষের অর্থাৎ ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসারের অনুমতির প্রয়োজন হয়। তারপর হেসে বলে, অবশ্য স্থানীয় চৌকিদারের সঙ্গে কেউ যদি বিশেষ ব্যবস্থা করে ব্যবহার করে তো স্বতন্ত্র কথা। এ বাড়ি মাত্র দিন 10-12 হলো শেষ হয়েছে, এই প্রথম আমরা এখানে এসে বাস করছি। গৃহপ্রবেশ বলতে পারেন। আপনারা এলেন, ভালোই হলো, দল বেঁধে আনন্দ উপভোগ করা যাবে। বনে জঙ্গলে কর্তব্যের তাড়নায় তাকে নিঃসঙ্গ জীবন কাটাতে হয়, তাই পথের পথিককে ক্ষণিকের সঙ্গীভাবে পেলেও আত্মীয়তা সূত্রে বেঁধে ফেলে। ঘাংরিয়া উঁচু জায়গা, 10,088 ফুট, তাই রৌদ্রের উগ্রতা নেই, স্নিগ্ধ মনোরম। চারিদিকের অতি শীতল আবহাওয়ার আবরণ ভেদ করে সূর্যের যে রশ্মিটুকু নেমে আসে শীতকাতর অঙ্গে, তা সত্যিই আরামপ্রদ। বাংলোর সামনে বসে দুই দিকের গিরিশ্রেণীর মধ্যে দিয়ে দূরে বরফ ঢাকা পাহাড়ের একটি চূড়া দেখা যায়। ম্যাপ খুলে নাম পাই বামনিধর। ওই দিকেই ভ্যালি অফ ফ্লাওয়ার্সের পথ, ভুন্দর নদীর উপত্যকা ধরে। বাংলো থেকে নদী দেখা যায় না, কিছু নিচেও বটে, জঙ্গলের গাছেও দৃষ্টি রোধ করে, কিন্তু জলস্রোতের নিরন্তর শব্দ ভেসে আসে। বিকেলবেলা একটি যুবক এলো, কোট প্যান্ট পরা, সঙ্গে এক পাহাড়ি, তার পিঠে একটা বেতের ঝুড়ি। ভ্যালি অফ ফ্লাওয়ার্স দেখে ফিরছে। ঝুড়ি ভরা একরাশ ফুল সংগ্রহ করে এনেছে। বলে, ফুল ঝরে গেছে অনেক, গত 2 দিন বৃষ্টির ফলে, এখন মাত্র প্রায় 40 রকম ফুল দেখতে পেলাম। হেসে বলি, আর সেগুলি ঝুড়ি ভরে তুলে নিয়ে এলে আমরা এখানে বসে বাস্কেট অফ ফ্লাওয়ার্স দেখবো বলে? সে লজ্জিত হয়, বলে, ফুল না তোলা ভালো ঠিকই, কিন্তু আমার প্রয়োজন আছে, তবে এই কয়টি মাত্র ফুল সেখান থেকে তুলে আনা কিছুই নয়। যেন সাগর থেকে এক ফোঁটা জল তোলা, অথবা এই হিমালয় থেকে একটি পাথরের টুকরো কুড়িয়ে নেওয়া।
দেখবেন গিয়ে সেখানে কত রকমের ফুলের, কত রঙের বাহার। নবাগতের সঙ্গে পরিচয় হয়, নাম বিপুলানন্দ। গারোয়াল, শ্রীনগরে বাড়ি। আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে বোটানিতে এমএসসি পাশ করেছে। এখন এই ভুন্দর ভ্যালির ফুল সম্বন্ধে গবেষণা করার উদ্দেশ্য নিয়ে এখানে আসা। বলে বিদেশ থেকে সাহেবরা এসে এখানকার ফুল সম্বন্ধে বই লিখছেন, কত তথ্য আহরণ করছেন। তা করছেন তারা, করুন, কিন্তু আমরা করি না কেন? অথচ এরই তো কত কাছে আমরা থাকি। চলুন এবার ফেরবার পথে শ্রীনগরে আমাদের বাড়িতে কদিন কাটিয়ে যাবেন। আমার বাবা রিটায়ার্ড ফরেস্ট অফিসার, সেখানে আছেন, ভালো লাগবে আপনাদের। তার শ্রীনগরের বাড়ির বর্ণনা শুনে তখনই চিনতে পারি। শিশিরবাবু উৎসাহিত হয়ে বলেন, শহরের এলাকার বাইরের পাহাড়ের ওপর সাদা দোতলা বাড়িটা তো, সামনে দুদিকে সবুজ রঙের রেলিং ঘেরা বারান্দা আছে। বহু দূর থেকে বাসে বসেও সকলেরই চোখে পড়ে। আমরা আসার সময় বলছিলাম, কি চমৎকার জায়গায় সুন্দর বাড়িটি, ভালোই তো, কাটিয়ে যাব তোমাদের সঙ্গে কদিন। কিন্তু এখন আপাতত তুমি তো এসে থাকো আমাদের ঘরেতে। আর একসঙ্গে যখন হওয়াই গেল, চলো আমাদের সঙ্গে আবার ভ্যালি অফ ফ্লাওয়ার্সে, লোকপালে। লোকপাল তো তোমাদের এখনো দেখা হয়নি। বিপুল আনন্দের সঙ্গে রাজি হয়, তার ঝুড়ি নিয়ে আমাদের ঘরটিতে আশ্রয় নেয়। একই সঙ্গে সকলের আহারের আয়োজনও হয়। অমরনাথ চৌকিদারকে ডাকে, বলে, তোমাকে তো একবার এখনই গ্রামে যেতে হবে দেখছি। যে 3 দিন আমরা এখানে আছি, গ্রাম থেকে একটা লোক যেন রোজ দুধ দিয়ে যায়। আলুও কম পড়তে পারে দেখছি, কিছু এনে রাখা ভালো। শিশিরবাবু বলেন, আলু আমরা সঙ্গে এনেছি, মিল্ক পাউডারও আছে। অমরনাথ জানায়, আপনাদের আলু, আটা, ঘি সব খুলে রাখা হয়েছে। আমার সঙ্গে আনা সামগ্রীও আছে, কিন্তু এখন লোক সংখ্যায় বেড়েছি, আরো কিছু আনিয়ে রাখা ভালো। টাটকা দুধেরও যখন সেই সঙ্গে ব্যবস্থা হতে পারে, তাও করিয়ে নেওয়া যাক। কাল চৌকিদার আমাদের সঙ্গে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যাবে, তাই আজই গিয়ে কাজ সেরে আসুক। চিন্তিত হয়ে বলি, এতখানি চড়াই উতরাইয়ের পথ, গ্রামে গিয়ে ফিরতে তো ওর সন্ধ্যা হয়ে যাবে। সেই গভীর অরণ্যের মধ্যে দিয়ে আসা দরকার কি? এখন তো ব্যবস্থা হয়েছে, কাল পরশু না হয় দেখা যাবে। অমরনাথ হেসে ওঠে, বলে, এইটুকু পথ ওদের কাছে কিছুই নয়। চড়াই উতরাই করতে ওরা কাবু হয় না। জঙ্গল দিয়ে আসতে জানোয়ারের ভয়ও ওদের বিশেষ নেই। হাতে একটা লাঠি থাকলেই হলো। অন্ধকারের জন্য অবশ্য একটা লণ্ঠন দিতে হবে। শিশিরবাবু বলে ওঠেন, লোকগুলির তো আশ্চর্য রকম সাহস ও শক্তি। অমরনাথ হাসতে হাসতে বলে, আশ্চর্য বটে, তবে সাহসের পরিচয় পাবেন এখুনি। চৌকিদারের সঙ্গে অমরনাথের কথা হতে থাকে। প্রস্তাব শুনে পথের দুর্গমতার কোনো কথাই চৌকিদার তোলে না, হিংস্র জন্তুরও উল্লেখ করে না। শুধু আপত্তি জানায় এক কারণে, ফিরতে অন্ধকার হলে ভূতের ভয় আছে। অমরনাথ আমাদের দিকে তাকিয়ে হেসে বলে, দেখলেন তো এদের সাহসের দৌড়। এখন এ ভয় ভাঙবে কি করে? লাঠিতেও ভাঙবে না, লণ্ঠনেও দূর হবে না, যুক্তি তর্কতে তো ঘুচবেই না। এ ভয় যে এদের মজ্জাগত সংস্কার। দেবতাতেও যেমন অটুট ভক্তি ও বিশ্বাস, ভূত প্রেত অপদেবতাতেও তেমনি নিদারুণ ভয়। দেখেননি, গ্রামে গ্রামে পাহাড়ের চূড়ায় চূড়ায় যেমন দেবদেবীর মন্দির উঠেছে, সঙ্গে সঙ্গে অপদেবতাদের পরিতুষ্টির জন্য গাছের ডালে নিশান উঠছে, ছেঁড়া কাপড়ের টুকরো ঝুলছে, পাথরের ওপর পাথর সাজিয়ে ছোট ছোট স্তূপ গড়েছে। চৌকিদারকে অবশেষে যেতে রাজি হতে হয়। ভূতের ভয়ের চেয়ে বোধ করি তার সরকারি অফিসারের ভয় আরো বেশি। তবে তার সঙ্গে আরো অন্তত একজনকে যেতে হবে। রাম নাম অগতির গতি, কিন্তু বাস্তব জগতের ভীরু নির্বোধ মানুষের কাছে মানুষের সঙ্গ মনে সাহস সঞ্চার করে। শিশিরবাবু অমরনাথকে বলেন, দুজনে যাচ্ছে যাক, কিন্তু সাবধান করে দিন যেন সহজ অবস্থায় ফেরে। গ্রামে যা মত্ত হাওয়ার গন্ধ পেয়ে এলাম। অমরনাথ উত্তর দেয়, সতর্ক করেও লাভ নেই। ও স্বভাব কি আর নিষেধ করে আটকানো যায়? সুযোগ পেলেই খাবে। এই শীতে না খেয়েও ওদের উপায় নেই, তবে সহজে মাতাল ওরা হয় না, এই ভরসা। বাংলোর পাশেই বন। বিপুল জানায়, এর মধ্যে হিমালয়ান সিলভার ফার, স্প্রুস, ইউ, ম্যাপেল ও সিডার গাছই বেশি। বনের মধ্যে 2টি ধর্মশালা, একটি কালীকমলি ক্ষেত্রের, অপরটি শিখেদের। আমাদের সঙ্গের লোকজনেরা সেখানে আশ্রয় নিয়েছে। জঙ্গল থেকে গাছের বড় বড় ডাল কেটে এনেছে, আগুন জ্বেলেছে, রান্নার কাজ চলেছে, শীত নিবারণের ব্যবস্থাও হয়েছে।
ধর্মশালার অল্প দূরে বনের শেষে উন্মুক্ত প্রান্তর, তারই উপর দিয়ে নৃত্যভঙ্গে বয়ে চলেছে একটি ক্ষীণকায়া পার্বত্য নির্ঝরিণী, তুষার শীতল জলধারা সুনির্মল। প্রান্তরের কোনো এক প্রান্তে ভেড়া ছাগল চড়ছে, দৃষ্টিপথে আসে না, সচল জীবগুলির গলায় বাঁধা ঘণ্টার ধ্বনি শ্রুতিপথে জানিয়ে যায়। নিচের গ্রাম থেকে পাহাড়িরা এখানে চড়াতে নিয়ে আসে, গরমের কয় মাস থাকে। অমরনাথ বিপুলের কাছে সংবাদ নেয়, ওপরে ভ্যালিতে ভেড়া ছাগলের দল দেখলেন কি? বিপুল জানায়, না, সেদিকে দেখিনি। অমরনাথ মন্তব্য করে, তাহলে ঠিক আছে। কয়েক বছর থেকে ওই অঞ্চলে চড়ানো নিষেধ হয়েছে, ফুলগুলি সব নষ্ট হয়ে যায় বলে। চারিদিকে নোংরাও হয়। প্রতি দলে ভেড়া ছাগল কম থাকে না, 1000 খানেকের ওপর হবে। এক এক অঞ্চলের সব গ্রামগুলির পশুগুলিকে একসঙ্গে চালিয়ে গ্রামের কয়েকজন নিয়ে আসে। পাহারা দেবার জন্য সঙ্গে থাকে প্রকাণ্ড বড় বড় ভুটিয়া কুকুর, ভীষণ আকৃতি, গলায় ঘণ্টা বাঁধা। পাহাড়ের নিম্ন প্রদেশে যখন গ্রীষ্মকাল, পাহাড়ের মাথার উপর এইসব স্থানে তখন বেশ শীত এবং সবুজ কচি ঘাসে ভরা। পাহাড়ের অতি উচ্চে এই ধরনের অঞ্চলকে বলে বুগিয়াল। শিশিরবাবু প্রশ্ন করেন, যারা চড়াতে আসে তারা থাকে কোথায়, খায় কি? অমরনাথ বলে, তাদের অতি কঠোর জীবন, তবুও সানন্দে বহন করে। পাহাড়ের গুম্ফার মধ্যে বাস, কোথাও বা পাথর সাজিয়ে ছোট্ট একটি ঘর তোলে, পরনে মোটা কম্বলের আলখাল্লা, ওই সব ভেড়া ছাগলের লোম থেকে নিজের হাতেই বোনা। খাদ্যের মধ্যে গ্রাম থেকে সঙ্গে আনা আটা ও ক্ষেতের আলু। কচিত কখনো হরিণ মারতে পারলে কয়দিন ভুরি ভোজের আনন্দ লাভ করে। জীবনযাপনের জন্য স্বল্পই তাদের প্রয়োজন, তাই অল্পই তাদের আয়োজন। যেটুকু আছে তাতেই পরিতুষ্ট। যা নেই তার জন্য অভাব বোধ করে না, অভিযোগও করে না। অমরনাথ হঠাৎ হাতের ঘড়ি দেখে, বলে, আমি কিন্তু এখন অভিযোগ করছি, চা খাবার সময় হয়ে গেছে। অতএব বাংলোয় ফিরি। অমরনাথ চায়ের ব্যবস্থা করে, বলে, আপনাদের আনা দার্জিলিং এর চা এখন থাক, পরে খাওয়া যাবে, এখন এখানকার স্থানীয় চা খান। জিজ্ঞাসা করি, কই, এখানে তো কোথাও চা বাগান দেখিনি, আছে বলেও তো শুনিনি। সে বলে, চা বাগানের চা নয়, এখানে জঙ্গলে এক রকমের বড় গাছ হয়, খুনির, তারই শুকনো ছাল। গরম জলে দিলে চায়ের মতো রং হয়, কষা কষা স্বাদও হয়, একটু সুগন্ধও আছে। এখানকার পাহাড়িরা চা বলে তাই ব্যবহার করে। দুধ চিনি দিয়ে সেই চাই তৈরি হয়। মুখে দিয়ে দেখি বিচিত্র আস্বাদ, অভাবে কেমন লাগে জানি না, অভ্যাসে যে স্বাদের সঙ্গে পরিচয়। আবার গরম জল আনিয়ে সেই দার্জিলিং চায়েরই ব্যবস্থা হয়। ঘরের মধ্যে বিপুল বাতি জেলে মেঝেতে বসেছে, চারিদিকে ছড়ানো ফুল ঝুড়ি থেকে নামিয়ে সাজিয়েছে। সামনে খানখয়েক ইলাস্ট্রেটেড উইকলির মতো বৃহৎ আয়তন পুরনো পত্রিকা, একটা বাঁধানো খাতা হাতে, তাতে প্রতি ফুলটির বর্ণনা লিখছে, পরিচিত হলে তার নাম লিখছে। নাম না জানা থাকলে একটি মোটা বাঁধানো বই দেখে নাম বার করার চেষ্টা করে। বইখানি আর স্ট্র্যাচের প্রসিদ্ধ ক্যাটালগ অফ দি প্ল্যান্টস অফ কুমায়ুন অ্যান্ড অ্যাডজেসেন্ট পোর্শনস অফ গারওয়াল অ্যান্ড টিবেট। নাম সম্বন্ধে অমরনাথের সঙ্গে আলোচনাও করে। দুইজনে একমত হলে সহজেই মিটে যায়, মতভেদ হলে তর্ক আলোচনা হয়। তাতে সিদ্ধান্তে না পৌঁছলে খাতার মধ্যে জিজ্ঞাসার চিহ্ন সংযুক্ত হয়। পত্রিকার পৃষ্ঠার মধ্যে মধ্যে ফুলগুলি একে একে সযত্নে রেখে দেয়, বলে, ফুলগুলি এভাবে রাখলে নষ্ট হবে না, শুকিয়ে ঠিক চেপে থাকবে, তারপর ল্যাবরেটরিতে যথারীতি এদের রাখার ব্যবস্থা হবে। কবে, কোথায়, উপত্যকার বা পাহাড়ের ঠিক কোন স্থানে, কি অবস্থায়, কোন মাসে ও দিনে এগুলি সংগৃহীত তারও বিবরণী রাখে। বিপুলের ধারণা কয়েকটি নতুন ফুল ও চারাগাছ সে পেয়েছে, যা এখনো অজ্ঞাত, কোনো বইয়ে তার উল্লেখ নেই। অমরনাথ বিজ্ঞের মতো সাবধান করিয়ে দেয়, অত চট করে আবিষ্কারক হবার আশা করা ঠিক নয়, ভালো করে অনুসন্ধান করবেন ফিরে গিয়ে। স্মিথের ভ্যালু অফ ফ্লাওয়ার্স বইখানি আপনার সঙ্গে নেই, তাতেও ভালো করে দেখবেন। ফুলগুলির আকার, রং, পাতা, পাপড়ি, শিরা ইত্যাদি পুঙ্খানুপুঙ্খ রূপে দুজনে বিচার করে, প্রতি ফুলটির বৈশিষ্ট্য বিশ্লেষণ করে, মশগুল হয়ে দুজনে আলোচনা চালায়। ঘরের মধ্যে বসে ফুল ছিঁড়ে ফুলের চুলচেরা বিচার চলতে থাকে। বিদ্যা, বুদ্ধি, প্রমাণ, বিচার সাপেক্ষ তাদের বিজ্ঞান জগৎ।
তাতেই তাদের আনন্দ। বিজ্ঞানী তাদের কাছে সর্বশক্তিমান। আমি অলক্ষ্যে বাইরে বেরিয়ে আসি, বারান্দায় ইজি চেয়ারে কম্বল গায়ে আরামে বসি। দেখি সামনের উপত্যকায় দুই পাশের গিরিশ্রেণীর মধ্যে রাত্রের আধার নিবিড় হয়ে ওঠে, যেন কোন বিরাট আকার মশিকালো দৈত্য প্রসারিত দীর্ঘ দুই বাহুর মধ্যে জমাট অন্ধকার ধরে রেখেছে। দিনের আলোয় দেখা বনের বড় বড় গাছগুলির শাখা প্রশাখা সেই ঘন কালো অন্ধকারের মধ্যে বিলুপ্ত হয়েছে। শুধু জেগে আছে বামনিধর বহু দূরের সেই তুষার ধবল গিরিশিখরটি। অন্ধকারের কোন এক গোপন পথে রজনীতে সে যেন অতি নিকটে চলে এসেছে। সাদা বরফের দিনের আলোয় দেখা উজ্জ্বল দীপ্তি রাতের অন্ধকারে আরো জ্যোতির্ময় হয়ে উঠেছে। অনেকক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকলে মনে হয় চূড়াটি থেকে থেকে যেন কাঁপছে। হঠাৎ মনে পড়ে দিনের বেলা শোনা চৌকিদারের মুখের কাহিনী। বাবুজি, দূরে ওই যে হিমালয় দেখছেন, রাত্রে দেখবেন ও জেগে ওঠে, কাছে আসে, জ্যোতি দেখায়। ও যে দেবতা আছে। আর নিচে ওই যে জঙ্গল দেখছেন, রাত্রে ভরে যায় দানতে। বিদ্যা বুদ্ধিহীন অন্ধবিশ্বাসীর চোখে দেখা আর এক হিমালয়। আবার ভাবি রাত্রি শেষে দিবালোকে কালই তো যাব ওই সুদূর অঞ্চলে, তুষার শীর্ষ গিরিরাজের পাদদেশে, কলকল্লিনী গিরি নির্ঝরিণীর উপকূলে। কত পাখির গানে ভরা, কত ফুলের রঙে রঙিন প্রকৃতির সেই প্রকৃত লীলাভূমি। সৌন্দর্য পিয়াসী পর্যটকের চোখে দেখা সেও তো এক হিমালয়। আবার মনে হয় ওই দিকেই তো আরেক অঞ্চলে লোকপাল, যেখানে হেমকুণ্ডের তীরে বসে সেই শিখ সাধু সাধনা করেছিলেন, শিখ গুরু সিদ্ধ হয়েছিলেন। আধার ঘেরা ওই সুদূর হিমগিরির অলক্ষ্য কন্দরে এখনো হয়তো কোথাও সাধু সন্ত এই গভীর রাতে একান্তে ধ্যান ও নিবিষ্ট রয়েছেন। লোকচক্ষু রগচরে দিবারাত্রির নির্বিচারে তাঁদের দীর্ঘ তপশ্চর্চার অশ্রুত পুণ্য কাহিনী চিরকাল অজানাই থাকে। তাঁদের চোখে বোধ করি এই নগাধিরাজ সত্যই দেবতাত্মা হিমালয়, অসীম, অনাদি, অনন্ত। হঠাৎ চমকে উঠি। রাত্রের গভীর নিস্তব্ধতা ভেদ করে এক বন্য পশুর আর্ত রব ওঠে। কান পেতে শুনি নদীর ওপারে নিচের জঙ্গলে কাকর মৃগ ডাকছে, বার্কিং ডিয়ার। এপারের পাহাড়ে তার প্রতিধ্বনি ওঠে। ক্রমে কাছ থেকে দূরে, আরো দূরে শব্দ সরে যায়। স্বরের সূত্র ধরে বেশ বুঝতে পারি গভীর দূর বনের মধ্যে হরিণ ছুটে চলে যাচ্ছে। ক্ষীণ থেকে ক্ষীণতর হতে হতে শব্দ মিলিয়ে যায়, তবুও বহুক্ষণ তার অনুরণন বাজতে থাকে, যেন সুপ্ত বনানীর আচম্বিত নিদ্রাভঙ্গের পর সহজে তন্দ্রা আর আসে না। তারপর আবার চারিদিক নিঝুম নিস্তব্ধ। ক্ষণিকের জাগ্রত বাস্তব হিমালয় আবার কল্পলোকের চিরন্তন রহস্যে আবৃত হয়। ঘাংরিয়া থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স প্রায় 2.5 মাইল। পথে দুরূহ চড়াই নেই। বাংলো ছেড়ে বনের মধ্যে ধর্মশালার পাশ দিয়ে এসে সেই প্রশস্ত প্রান্তর, তার উপর দিয়ে বয়ে চলেছে একটি ছোট পার্বত্য নদী। এখানেও 2টি গাছের গুঁড়ি পাশাপাশি রেখে সাময়িক পারাপারের ব্যবস্থা হয়েছে। নদী পার হয়ে অল্প দূর আসার পর পথ 2 দিকে চলে গেছে। ডান হাতের অর্থাৎ পূর্ব দিকের সরু পথটি লোকপাল বা হেমকুণ্ডের পথ, আর সামনের অর্থাৎ উত্তরমুখী পথটি ভ্যালি অফ ফ্লাওয়ার্সের পথ। মাইলখানে সেই পথে ভুন্দর নদীর ধার দিয়ে এসে নদীর ওপর কাঠের পুল, খরস্রোতা স্রোতস্বিনী। প্রতি পদক্ষেপে নদীর জলধারা নিচের দিকে নেমে চলেছে। পাথর থেকে পাথরে লাফিয়ে সহস্র জলকণার ফোয়ারা সৃষ্টি করে। নদীর ধারাপথে কত ছোট বড় জলপ্রপাতই না চোখে পড়ে। পাহাড়ের আঁকা বাঁকা পথ, সম্মুখ পথের একসঙ্গে বেশি দূর দৃষ্টি চলে না। হঠাৎ একটা বাঁক ঘুরতেই পথের সামনে দেখি একটি অতি সুন্দর পাখি, ময়ূরের মতো রং,
কিন্তু ময়ূর নয়, বৃহদাকার মোরগ জাতীয়। আমাদের অতর্কিত আবির্ভাবে চমকে ওঠে, স্তম্ভিত হয়ে ক্ষণিক তাকায়, তারপরে ডানা মেলে সৌন্দর্যের ছটা ছড়িয়ে পাশের জঙ্গলে ছুটে পালায়, যেন ত্রস্ত সলজ্জ সুন্দরীর নীল শাড়ির ঘোমটা টেনে সরে যাওয়া। চৌকিদার উত্তেজিত হয়ে বলে, একটু আগে জানতে পারলে ধরে ফেলতাম। মুনিয়াল পাখি, বনের রাজা, হিমালয়ের শুধু এইসব উঁচু জায়গায় থাকে। কি সুন্দর রং দেখলেন? এইসব পাখি সাহেবরা ধরে নিয়ে যায় মেরে ঘর সাজিয়ে রাখবে বলে। মুনিয়াল নাম শুনে মনে পড়ে, কুলু উপত্যকায়ও এর কথা শুনেছিলাম। রঙিন পালকও দেখেছিলাম এক পাহাড়ির টুপিতে। সেখানকার শৌখিন লোকের টুপির ওপর এরই দু একটা পালক লাগাতে পারা অতি বড় সৌভাগ্য ও গর্বের বিষয়। এক শিকারী সাহেবের টুপিতে সবসময় এর পালক থাকতো বলে নামই হয়েছিল মুনিয়াল সাহেব। আজ হঠাৎ সেই পালকের জীবন্ত অধিকারীকে দেখে আনন্দ হলো। শিশিরবাবু হেসে বলেন, দেখুন না, বোধহয় ওই গাছগুলির আড়ালে দাঁড়িয়ে পাতার ফাঁক দিয়ে আমাদেরই দেখছে। একটা ফটো তুলে আনুন, কলকাতায় গিয়ে দেখানো যাবে। হেসে উত্তর দিই, শহরের বন্ধুদের নিমন্ত্রণ করবেন, এখানে এসে রাজদরবারে যেন রাজদর্শন করে যান। বিপুল মন্তব্য করে, পশুপক্ষীর রাজ্যে আশ্চর্য নিয়ম দেখেছেন? স্ত্রী জাতির চেয়ে পুরুষ জাতির স্বাভাবিক দেহ সৌন্দর্য কত বেশি। পশুরাজেরই কেশর আছে, সিংহীর নেই। হরিণের মাথায় শৃঙ্গের শোভা, হরিণীর নেই। ময়ূরের পেখমে রঙের মেলা, ময়ূরীর নেই। মুনিয়ালও তাই। স্ত্রী মুনিয়ালের রঙের কোনো চটকই পাবেন না, বিবর্ণ। নদীর দুই দিকে পাহাড়ের গায়ে জলের কিনারায় নানান ফুলের গাছ। অনেক ফুল এখন সেপ্টেম্বরের শেষে শুকিয়ে গেছে, কোথাও বা ঝরেই গেছে, কতক বা গাছে ঝুলছে। তবুও পাহাড়িরা সাবধান করে দেয়, বেশি কাছে গিয়ে গন্ধ নেবেন না, মাথায় চক্কর দেবে, মূর্ছাও যেতে পারেন। নদী পাড়ে সামান্য চড়াই, তারপর আবার নদী ধরে পথ চলেছে। মাঝে মাঝে পাহাড়ের উপর থেকে বরফ গলা জলের ধারা নেমেছে। পারাপারের পুল নেই, এ সময় জল কম, তাই ঝর্ণার জলের মধ্যে মাথা তোলা পাথরগুলির ওপর পা রেখে পার হই। জল কোথাও বেশি থাকলে জুতো মোজা খুলে জলের মধ্যে দিয়ে হেঁটে চলে যায়। কি প্রচন্ড ঠান্ডা জল! এর পরের বছর জুন মাসে এ পথে আবার এসেছিলাম। সে সময়ে এই সব ঝর্ণার ওপর অনেক জায়গায় বরফের আচ্ছাদন ছিল। সেই বরফের ওপর দিয়েই তখন পার হতে হয়েছিল, সাবধান হয়ে, কেননা তলার বরফ গলে কোথাও পাতলা হয়ে আছে কিনা সে বিষয়ে সতর্ক থাকা একান্ত প্রয়োজন। মে জুনে নদীর জলের ওপরও অনেক জায়গায় বরফে ঢাকা দেখেছিলাম। এখন সেপ্টেম্বরে পথের বা নদীর ওপর সেসব বরফ নেই। আবার অক্টোবর নভেম্বরে বরফ দেখা দেবে। ধীরে ধীরে পথ সামান্য উঠেছে, তারপরেই মনে হয় যেন পথের শেষ। সম্মুখেই এক উত্তুঙ্গ গিরি প্রাচীর, সেই দিক থেকে একটি ছোট নৃত্যশিলা ধারা নেমে এসেছে, ভুন্দর নদীর সঙ্গে মিশছে। দেখি তিন দিক উঁচু পাহাড়ে ঘেরা, শুধু ডান দিকে ভুন্দর নদীর এক সুবিস্তীর্ণ উপত্যকা। সেই অংশেরই স্মিথ নাম দিয়েছিলেন ভ্যালি অফ ফ্লাওয়ার্স। পাহাড়িরা কেউ বলে কন্ডোলিয়া সেইন, কেউ বা বামনিধর গিরিশিখরের সঙ্গে নাম যোগ করে। পাহাড়ে ঘেরা এক সুরম্য প্রান্তর, প্রায় 2.5 মাইল দক্ষিণ উত্তরে বিস্তীর্ণ, পূর্ব পশ্চিমেও ব্যাপ্তি 1 মাইলের ওপর। উত্তরে দূরে প্রান্তর শেষে বরফের পাহাড় রাটাবান গিরিশিখর, 20,230 ফুট উঁচু। তার কিছু দূরে নীলগিরি পর্বত, 21,240 ফুট। এইসব শিখর পাশে রেখে সম্মুখের গিরিশ্রেণী অতিক্রম করে গেলে বদ্রীনাথের নরপর্বতের ওপর পৌঁছানো যায়। এই উপত্যকাও নরপর্বত গিরিশ্রেণীর অংশ বিশেষ। উপত্যকার অপর দিকে অর্থাৎ দক্ষিণ দিকেও বরফের পাহাড়। সেদিক দিয়ে গিরিশ্রেণী অতিক্রম করলে বদ্রীনাথের পথে হনুমান চটিতে নামা যায়। শিশিরবাবু মন্তব্য করেন, সে হনুমানজিরই সম্ভব, আমাদের মতো অক্ষম মানুষের জন্য ও পথ নয়। এই বিস্তীর্ণ ময়দানের মাত্র কয়েক স্থানে ভূর্জপত্র বৃক্ষের ছোট ছোট বন, নইলে 3 দিকে গিরিশ্রেণীর পাদদেশ অবধি উন্মুক্ত সমতল ক্ষেত্র, ঘন সবুজ ঘাসে ভরা। তারই ভিতর অগণিত ফুলের চারা,
যেন চারিদিকে নানান রঙে রঙিন কার্পেট বিছানো। অমরনাথ বলে, অগাস্ট মাসে একবার ইন্সপেকশনে আসতে হবে, তখনই এখানকার সবচেয়ে বেশি রূপের জৌলুস। সে সময় শুনেছি গাছে ফুল, ঘাসে ফুল, মাটির কোলে ফুল, পাহাড়ের কোণে ফুল, নদীর তীরে ফুল, জলের ভিতরে শিকড়ে ফুল, শুধু ফুলময় জগৎ। বটানিস্ট বিপুল তার সঙ্গে সায় দেয়, বলে শীতকালে সাদা বরফের মোটা লেপ গায়ে এই উপত্যকা ঘুমিয়ে থাকে। নদী, মাঠ সর্বত্র বরফে ঢেকে একাকার হয়ে থাকে। তারপর শীত শেষ হলে মে জুন মাসে চারিদিক আবার জেগে ওঠে। নদীর বরফ গলা জল কলকল রবে আবার ছুটতে থাকে, চতুর্দিকে ফুল ফুটতে শুরু হয়। কিন্তু সবচেয়ে বাহার খোলে জুলাই আগস্টে, বর্ষার জল পাবার পরে। তারপর সেপ্টেম্বর অক্টোবরে আবার ফুল ঝরার পালা। শিশিরবাবু বলেন, আশ্চর্য লাগে ফুলগুলি সাজানোর ভঙ্গি দেখে। অনেক জায়গায় মনে হয় যেন সাজানো ফুলের বাগান। ওই দেখুন না, ওদিকে শুধু সাদা ফুলই ফুটেছে, আবার এদিকে তাকান, সব গোলাপি ফুল। ওই পাথরটার পাশে একরাশ বেগুনি রঙের ফুলই শুধু ফুটেছে, আবার এইখানে দেখুন লাল ফুলের ছড়াছড়ি, কে যেন রক্তচন্দনের অজস্র ফোঁটা ছড়িয়ে রেখে গেছে। ফুল বিশেষে স্বতন্ত্র বেড, মনে হয় কোনো নিপুণ রূপদক্ষ মালির হাতে অতি যত্নে তৈরি ও সাজানো বাগান। ভগবানের কি অপরূপ সৃষ্টি! বিপুল বৈজ্ঞানিক, অতএব তার কাছে এসব সুন্দর হলেও বিস্ময়কর নয়। সে গম্ভীর হয়ে বলে, বিজ্ঞানে জানা যায় ফুলেরও জাতিভেদ আছে, জাতিগত ধর্ম আছে, তাই স্বতন্ত্র জন্ম ও বাসও আছে। যে জায়গায়, যে আবহাওয়ায় বা যে পরিবেষ্টনে যে ফুলের জন্ম হওয়ার কথা, সেখানে শুধু সেই ফুলই হবে, এতে আশ্চর্য হবার কিছু নেই। ওই দেখুন, খোলা ঢালু জায়গায় ক্যাসিও ফাস্টিজিয়াটা ও গলথেরিয়া ট্রাইকোফাইল্লা জন্মায়, তাই ওইখানে ফুটেছেও। সেডাম ট্রুলিপেটালাম হয় পাথরের কাছে, হয়েছেও তাই এইখানে। আবার ওইদিকে নদীর দিকে তাকিয়ে দেখুন, এপিলোবিয়াম রোজিয়াম, যাকে উইলো হার্ট বলে, জন্মায় জলের ধারে, তাই জন্মেছেও ওইদিকে। তাছাড়া কয়েক রকম ফুল আছে, সর্বত্র ছড়িয়ে ফোটে। ঠিক যেমন এক শ্রেণীর লোক আছে সর্বত্র ঘুরে ফেরে, যেমন দেখছেন হলদে রঙের ফুলগুলি, জিয়াম ইলাটাম, এখানে কিছু ওখানে কিছু, চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে ফুটেছে। এছাড়া অ্যাস্টার, ইনুলা, কোরাইয়ালিস, পলিগোমাস, ব্লুবেল, পোটেনশিয়াল্লা, এসব তো রয়েছে। জুন মাসে এলে হলদে ও লাল দুই রঙেরই পোটেনশিয়াল্লা দেখবেন। হলদে অ্যানিমন পাবেন, তার আবার সাদাও হয়। সাদাগুলি যেখানে ফুটে থাকে, দূর থেকে দেখে মনে হয় যেন তাজা বরফ পড়ে রয়েছে। প্রাইমুলা গুলিরও রঙের বাহার আছে, লাল থেকে শুরু করে গোলাপি, এমনকি নীল বেগুনিও হয়। বেগুনি জেরানিয়ামও তখন ফোটে। বরাস রোডোডেনড্রন তো আপনাদের এইসব অঞ্চলের অতি পরিচিত ফুল। সৌসুরিয়া, যাকে ব্রহ্মকমল বলে, এখানে এখন সব ঝরে গেছে। কাল লোকপালের পথে সে ফুল দেখতে পাবেন। কথার স্রোতে হঠাৎ বাধা পায়, এক দৃষ্টে মনোযোগের সঙ্গে মাঠের এক অংশে তাকিয়ে থাকে, ত্বরিত গতিতে সেই দিকে যায়। একটি মাত্র ফুল তুলে হাতে ধরে দেখতে দেখতে ফেরে, উৎসাহিত হয়ে বলে, এই নীল ফুলটি ব্লু পপি, এই সময় এই একটি মাত্র ফুটেছে দেখছি। নিঃসঙ্গ কোথা থেকে জন্মালে কে জানে। বৈজ্ঞানিকেরও এবার বিস্ময় জাগে। কেন জানি না, ফুলগুলির নাম, ধাম, গোত্র, রূপ বৈচিত্র্যের এত জ্ঞানলব্ধ পরিচয় এই দিব্য পরিবেষ্টনের মধ্যে নিরর্থক ও তুচ্ছ বলে বোধ হয়। আমি বলি, চলো গিয়ে খানিক বসা যাক ওই পাথরটার ওপর, স্থির হয়ে বসে এই শান্ত আবহাওয়া উপভোগ করা যাক। মাঠের মাঝে মাঝে কালো বড় ছোট পাথর পড়ে আছে, কোনটি ঠিক বেদির মতো সমতল মসৃণ। সেই দিকে এগিয়ে যাই, পা ফেলতে সংকোচ লাগে, চারিদিকেই ফুল, না মারিয়ে যাবার উপায় নেই, তবুও যেতেই হয়। আলগোছে সন্তর্পণে পা ফেলি, এগিয়ে গিয়ে ফিরে তাকাই, দেখি কয়েকটি ফুল পায়ের চাপে পিষে গেছে, দেখে মনে ব্যথা লাগে। কয়েকটি বা ভূষায়িত হয়েও
ডাঁটির ভারে আবার মাথা তোলে, স্প্রিংয়ের মতো দুলতে থাকে। দেখে আবার আনন্দ জাগে। একটি সমতল পাথরের ওপর পা ছড়িয়ে বসে সকলে বিশ্রাম করি। কি প্রশান্ত আবেষ্টন! উপরে মেঘমুক্ত সুনীল আকাশ, চারু চন্দ্রাতপ, চারিদিকে গিরি প্রাচীর উন্নত মহান, দূরে সূর্য করজ্জ্বল তুষার শিখর, সুনির্মল জ্যোতির্ময়, কুসুমাকীর্ণ ধরণীর দেহ, দিব্য বৃক্ষ বনাচ্ছন্ন, দিব্য পুষ্প বিশোভিত, রূপে গন্ধে বর্ণে পুলকিত 10 দিক, নিঃশব্দে ব্যজন করে স্নিগ্ধ সমীরণ। এই অসীম সৌন্দর্য রাশির মধ্যে নিজেকে সম্পূর্ণ লুপ্ত করে ফেলি। হঠাৎ মানুষের স্বরে চমকে উঠি। অমরনাথ বলে, সঙ্গে ফ্লাক্সে চা এনেছি, রুটিও আলুর সবজিও আছে, এবার বার করতে বলি। মানুষের দেহের ক্ষুধা তৃষ্ণা অশরীরী মনকে সজাগ করে তোলে, কিন্তু এই পরিবেষ্টনে সবকিছুই সামান্য আহার্য মধুময় মনে হয়। অল্প দূরে মাঠের মধ্যে এক জায়গায় একসময় তাঁবু ফেলার সুস্পষ্ট চিহ্ন এখনো রয়েছে। তাঁবুর চারিপাশে চাপা দেবার জন্য ব্যবহার করা পাথরগুলি এখনো তেমনি চতুর্দিকে লাইন করে সাজানো আছে। তাঁবুর চারিধারে জল নিকাশের নালাগুলির চিহ্ন এখনো বর্তমান। নিশ্চয়ই এখানে কারা তাঁবু ফেলে তার মধ্যে কয়েক রাত্রি বাস করে গেছে। কি সুন্দর ও শান্ত দিনগুলি তাঁদের কেটেছিল কল্পনা করি। ভাবি, এবার আমরাও তাঁবু আনব। অমরনাথ চৌকিদারকে ডাকে, বলে, চলো সেই মেম সাহেবের কবর কোথায় দেখি। 1939 সালে এক ইংরেজ মহিলা কুসুম সন্ধানে এখানে আসেন, লন্ডনের প্রসিদ্ধ কিউ বোটানিক্যাল গার্ডেন থেকে, একাকিনী, রূপ পিয়াসিনী, মালিনীর রূপে। তার সঙ্গে 2টি পাহাড়ি অনুচর ছিল। তাঁবু ফেলে এখানে থাকতেন, ফুল সংগ্রহ করতেন, বিলাতে পাঠাতেন, বীজ সংগৃহীত হতো। একদিন উপত্যকার পাশের পাহাড়ের অল্প উপরে উঠে ফুল তুলতে গিয়ে মহিলা অকস্মাৎ পড়ে যান। পাহাড়ি সঙ্গীরা দেখতে পেয়ে ছুটে আসে, এসে দেখে প্রাণহীন দেহ, মুঠি ভরা ফুলের গুচ্ছ, ফুলের রাজ্যে ফুলশয্যায় শেষ শয়ান। এখন সেখানে পাথরে খোদাই করা একটি স্মৃতিফলক আছে শুনি, তাই দেখতে চলি। মাঠের মধ্যে গভীর খাদ কেটে একটা বড় ঝর্ণা নেমেছে। সাবধানে পার হই, তারপর কোমর উঁচু ফুল গাছের জঙ্গল ভেদ করে নদীর দিকে নেমে চলি সেই স্মৃতিস্তম্ভের কাছে। স্তম্ভ নয়, দূর থেকে দেখাও যায় না। আশেপাশের গাছে ঘাসে ফুলে আড়াল করে রাখে। কবরের ভূমিখণ্ডের ওপর বিক্ষিপ্তভাবে কয়েকটি পাথর ফেলা। সেই পাথরগুলির গায়ে ভর দিয়ে রাখা একটি চতুষ্কোণ শ্বেত পাথরের স্মৃতিফলক। তাতে লেখা, ইন লাভিং মেমোরি অফ জোয়ান মার্গারেট লেগ, February 21, 1885, July 4th, 1939. I will lift up mine eyes unto the hills, from whence cometh my help. শেষ চরণ দুটির অক্ষরগুলি চোখের ওপর ভাসতে থাকে। কানে যায় চৌকিদারের বলা কাহিনী। দুর্ঘটনার পরই এখান থেকে লোকে ছুটে গিয়ে নিচের গ্রামে খবর দেয়। যোশীমঠেও তখনই লোক যায়, ডাক্তার, পুলিশ, অফিসার সাহেবরা আসেন। মৃতদেহ নিয়ে যাওয়ার কথা ওঠে, কিন্তু শেষে এখানে রাখাই ঠিক হয়। এইখানে নদীর কাছে মাটি খুঁড়ে কবর হয়। কবরের ওপর প্রথমে শুধু কয়েকটা পাথর সাজানো ছিল। কয়েক বছর পরে এক সাহেব এই লেখা সাদা পাথরটি এখানে রেখে যান। নির্বাক হয়ে শুনি। কেন জানি না, এই অকস্মাৎ মৃত্যুর করুণ কাহিনী মনে বেদনার ছায়াপাত করে না। প্রকৃতির এই বিরাট ও মহান রূপরাশির মধ্যে দাঁড়িয়ে জীবন মৃত্যুর ভেদাভেদ বোধ যেন লুপ্ত হয়ে যায়। মনে হয় জন্ম মৃত্যু সে যেন এক অবিচ্ছিন্ন সুরের খেলায় বিভিন্ন সপ্তক মাত্র, পরস্পর বিসম্বাদী নয়। একের রেশ অপরের মধ্যে সহজেই মিলিয়ে যায়। সুরের অনন্ত খেলা চলতে থাকে।
এই মরণের মধ্যে সমাপ্তির ইঙ্গিত নেই, জীবনের ক্ষয় নেই, হারানোর ভয় নেই। হিমালয়ের শান্তিপূর্ণ কোলে এই মৃত্যু ভয়ঙ্কর নয়, সুন্দর, মহান। অল্প কিছুক্ষণ আগেকার কথা মনে পড়ে। কয়েকদিন তাঁবু খাটিয়ে এখানে কাটালে কি সুন্দর হয়। এখন আবার ভাবি, এখানে মৃত্যুতেও কি আনন্দ নেই, কে জানে। কবরের দিকে তাকাই, তখনই মনে হয় জীবিত সেই সুন্দর দেহখানি এতদিনে সুনিশ্চিত পঞ্চভূতে বিলীন হয়েছে। মানুষের মাটির শরীর পৃথিবীর মাটির সঙ্গে মিশে যায়, দেহের জলকণা ওই নদী জলে লুপ্ত হয়। জীবিত মানুষের শেষ নিঃশ্বাস গিরিরাজ তার স্নিগ্ধ বাতাসে গ্রহণ করেন। সবদেহধাত্রী ধরণী উর্বরা হয়ে ফুল্ল কুসুমিত হন। নব নব রূপে গন্ধে প্রাণহীন সেই দেহ আবার সঞ্জীবিত প্রফুল্ল হয়ে ওঠে। ফুল ফোটে, ঝরে, আবার ফোটে, আবার ঝরে। নদীর জল বরফ হয়, আবার গলে, আবার জমে। চক্রাকারে জীবন মৃত্যু নিরন্তর ঘুরতে থাকে। ভাবি, কোথায় তার শেষ, কোথায় তার শুরু, কে তার সন্ধান রাখে? মনে পড়ে অ্যাসিসি সেন্ট ফ্রান্সিসের একটা উক্তি, "It is in dying that we are born to eternal life." হঠাৎ বাতাসে উড়ে এসে কবরের ওপর পড়ে একটি সাদা ধবধবে ফুল, যেন গিরি দেবতার আশীর্বাণী। ফুল দেখেই মনে পড়ে আমার মায়ের হাসি ভরা মুখখানি। মালা হাতে পূজা করেন, যাত্রাকালে প্রণাম করতে যাই। পূজা করা ফুলের একটি তুলে নেন, আমার নত শিরে ও হৃদয়ে হাত রেখে ধ্যান ও নিমিলিত নয়নে জপ করেন, আশীর্বাদী ফুল হাতে দেন। যাত্রাপথে সঙ্গে রাখা মায়ের সেই আশীর্বাদী ফুল বইয়ে পড়া অক্ষয় কবচের মতো অজানা কোন শক্তির বলে মনে সাহস ও বিশ্বাস আনে। জ্ঞান বিজ্ঞানের তরঙ্গ বিক্ষুব্ধ সিন্ধু পারে এক প্রশান্ত আনন্দ রাজ্যে নিয়ে যায়। মায়ের হাতে দেবতারই আশীর্বাদ। হিমাঞ্চলের এই দেবভূমিতে আমরাও অঞ্জলি ভরে ফুল আনি, কবরের ওপর অনাদি অনন্তের পূজার অর্ঘ্য সাজাই। ভিন্ন পথ লোকপালের, কিন্তু প্রকৃতির ভিন্ন রাজ্য নয়, একই গিরিশ্রেণীর বিভিন্ন অংশ। তবে এ পথে দুরূহ চড়াই ওঠার ক্লান্তি আছে। ঘাংরিয়া থেকে লোকপাল বা হেমকুণ্ড শুনি প্রায় 5 মাইল, কিন্তু মনে হয় তারও কম। ঘাংরিয়া বাংলো থেকে বার হয়ে মাঠের মধ্যে সেই ঝর্ণা পেরিয়ে একটু এগিয়ে এসে ডান হাতের বা পূর্ব দিকের পথটি ধরতে হয়। সেদিকে আকাশচুম্বী গিরিশ্রেণী, সর্পিল গতিতে পথ উঠে গেছে একেবারে পাহাড়ের মাথায়। ঘাংরিয়া 10,088 ফুট। সামনে চড়াই পথ পাহাড়ের মাথায় তুলেছে বোধ করি প্রায় 15,000 ফুটে। মাইল 3-4 মধ্যে এই প্রায় 5,000 ফুট উঠতে হয়। পাহাড়ের শিখর দেশে পৌঁছে অপর দিকে নামতে হয়। সেইখানে হেমকুণ্ড 14,250 ফুট উঁচুতে। লোকপালের চড়াই শুরু হবার আগে পথের ডান দিকে এক সুদৃশ্য জলপ্রপাত দেখা যায়, যেন স্বর্গ থেকে বিপুল ধারা ধরায় নামছে। যেমন গতির বেগ তেমনি গম্ভীর। হেমকুণ্ড নিঃসৃত এই নির্ঝরিণী বার্চ গাছ বা ভূর্জ বৃক্ষের বনের মধ্যে দিয়ে প্রথম খানিকটা পথ। ভূর্জ গাছের সাদা ডাল, ধূসর পাতা, মাঝে মাঝে অন্য ফুল গাছেরও বাহার আছে। ঘাংরিয়া থেকে 1,002 ফুট উঠলে তরু রাজ্যের সীমা শেষ হয়। তখন শুধুই ফুল, চারিদিকে ফুল গাছের চারা, মাটিতে ও ঘাসেও ফুল, যেমন ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। তবে এ পথ পাহাড়ের গা বেয়ে ক্রমাগত উঠেছে উপত্যকার মধ্যে দিয়ে, তাই পথের আশেপাশে ভুন্দর ভ্যালির সমতল ভূমির বিস্তৃতি নেই। চড়াইয়ের শেষ ভাগে পাহাড়ের মাথায় পৌঁছবার কিছু আগে পথের বাঁ দিকে পাহাড়ের 2 চূড়ার মধ্যে থেকে বরফের একটা লেলিহান জিহ্বা বার হয়ে নেমে এসেছে, পথরেখা গ্রাস করেছে। গোবিন্দঘাটের সেই শিখ স্বামীজির সতর্কবাণী স্মরণ হয়। পথের কাছে বরফ গলছে, ভেঙে ভেঙে পড়ছে,
জলের ধারা বয়ে চলেছে, সেখানে পার হওয়া বিপজ্জনক। উপর থেকে বোঝা যায় না কতখানি পুরু বা শক্ত বরফ, হয়তো সামান্য ভারও সইবে না। তাই পথ ছেড়ে পাহাড়ের কিছু ওপরে উঠি। সেখানে অপেক্ষাকৃত জমাট বরফ। সঙ্গী পাহাড়িদের নির্দেশ মতো সাবধানে সেইখানে পার হই। পায়ে সাধারণ টেনিস জুতা। পাহাড়ে হাঁটার ফলে তলায় রাবার মসৃণ হয়েছে, বরফের ওপর পিছল লাগে। পাহাড়িরা হাত ধরে, সদা সতর্ক তাদের দৃষ্টি। পরের বছর জুন মাসে এখানে অনেকখানি বরফ ছিল। সঙ্গী পাহাড়িরা সঙ্গে কুড়ুল এনেছিল, তাই দিয়ে বরফের ওপর কেটে কেটে পা রাখার জায়গা, স্টেপস তৈরি করে দিয়েছিল। বছরের সে সময় এ পথে আরো কয়েক জায়গায় বরফ পেয়েছিলাম। সেপ্টেম্বরে বরফ সবচেয়ে কম থাকে, অক্টোবরের পর থেকে আবার নতুন বরফ পড়তে শুরু করে। বরফ পার হয়ে নজর পড়ে পথের দুই দিকে প্রকাণ্ড সাদা সাদা ফুল। 2 হাতের মিলিত মুঠি ভরে ধরা যায় এক একটি ফুল। মাটি থেকে শুধু একটি ডাঁটি, 3-4 হাত উঁচু, লম্বা পাতা, ক্যানা গাছের মতো। তারই ডালে একটি করে সাদা ফুল, অপূর্ব সুন্দর, তীব্র সৌরভে চারিদিক আমোদিত হয়েছে। এই ব্রহ্মকমল। বৃহদাকার শ্বেত পদ্মের সঙ্গে সাদৃশ্য আছে। লোকপালে হেমকুণ্ডে পূজার জন্যে সকলে কমল ফুল তুলি। পাহাড়িরা জানায় সেখানে কুণ্ডের ধারেও অজস্র পাবেন। ভাবি, এই তো দেবতার পূজার ফুল, দিব্য কান্তি, দিব্য গন্ধি, শুচি শুভ্র। শ্রাবণ ভাদ্র আশ্বিনে কমল ফুলে শ্রী কেদারনাথেরও পূজার প্রথা আছে। কেদারনাথের উপরে পাহাড়ের মাথার বাসুকিতালের পথে কমল ফোটে। প্রতিদিন তখন সেখান থেকে ফুল আনা হয়। কেদারনাথে গতবার ভাদ্র আশ্বিনে গিয়েছিলাম। লোক পাঠিয়ে পাহাড়ের উপর থেকে ঝুড়ি ভরে কমল ফুল আনানো হয়েছিল। শ্রী কেদারনাথের পাষাণময় লিঙ্গমূর্তি সঙ্গীদের সঙ্গে মিলে সাদা ফুলের আবরণে সম্পূর্ণ ঢেকে দিয়েছিলাম। আপন হাতে দেবতার মূর্তি সাজানোর অসীম আনন্দের স্বাদ সেদিন সত্যই উপভোগ করেছিলাম। আবারও মনে হয়েছিল দেবতার গড়া মানুষ, দেবতার সৃষ্ট ফুল, সেই মানুষই স্বকল্পিত দেবমূর্তিকে তাঁরই রচিত ফুলে সাজাবার ভরসা রাখে, গঙ্গার জলে গঙ্গার পূজা করে। কমল হাতে শিশিরবাবু বিস্মিত দৃষ্টিতে তাকাতে থাকেন। বলেন, ভগবানের কি আশ্চর্য সৃষ্টি! ছেলেবেলা থেকে শিখে এসেছি, চোখেও দেখেছি, কমল ফোটে চিরকাল জলে। স্থলপদ্ম স্থলে হয় বটে, কিন্তু কমলের সঙ্গে তার সাদৃশ্য কই? এখানে দেখছি পাহাড়ের ওপরে কমল ফুল। ভালো কথা, মানুষ সরোবরে ফুটতে দেখেছিলেন? উত্তর দিই, ফোটে বললে হয়তো স্বাভাবিকই শোনাতো, কেননা সরোবরেই তো পদ্ম ফোটার কথা। আর আমাদের মনে মানস সরোবরের নামের সঙ্গে পদ্ম ফুলের স্মৃতি যেন জড়িয়েই থাকে। কালিদাসও বর্ণনা করেছেন, হেমাদ ভোজ প্রসবী সলিলং মানসস্য। অথচ স্বর্ণ পদ্ম তো দূরের কথা, কোনো পদ্মই সেখানে দেখা যায় না। পুরাকালের কথা জানি না, আমরা তো সেখানে ফুটতে দেখিনি, কেউ দেখেছেন বলে শুনিও নি। অভিজ্ঞ পর্যটকদের বইয়েও উল্লেখ পাইনি। মানস সরোবরে পদ্ম নেই। শিশিরবাবু আশাহত হন। যুক্তি দেখিয়ে বলি, তবে একটা কথা, সরোবর নাম হলেও প্রকৃত সরোবর তো নয়। হয়তো দেবতাদের সরোবর, কিন্তু মানুষের কাছে সমুদ্র। মানস সরোবরের ব্যাপ্তি হলো প্রায় 200 বর্গ মাইল। প্রতিদিন একটু বেলা হলেই তিব্বতের সে অংশে ঝড়ের মতো বাতাস ওঠে, মানুষের জলে ঢেউ তোলে। সমুদ্রের মতনই কূলে ঢেউ ভাঙে। সমুদ্রে তো পদ্ম ফোটার কথা নয়। কমল হাতে শিশিরবাবু মনোমুকুরে মানস সরোবরের ছবি দেখেন। হঠাৎ কলকাতার বন্ধুদের কথা তার স্মরণ হয়। বলেন, ফেরার পথে যেন মনে রাখবেন তাদের জন্য কমল তুলে কলকাতায় নিয়ে যেতে হবে। ফেরবার পথে একরাশ সংগ্রহ করে সঙ্গে নেওয়াও হয়েছিল, কিন্তু কয়েকদিন পরেই ফুলগুলি অলকানন্দার জলে ভাসিয়ে দিতে হলো। হিমরাজ্যের কমল নিম্ন প্রদেশের প্রখর উত্তাপ সইতে পারে না, ম্লান হয়ে নষ্ট হয়। পাহাড়িরা বলেন, রৌদ্রে ভালো করে শুকিয়ে রাখলে অনেক দিন থাকে। থাকে বটে, দেখেছিও, কিন্তু সাদা রং বিবর্ণ হয়, বালির কাগজের ফুলের মতো।
মন্দিরের অর্ঘ্য দেওয়া ফুল ওইভাবেই তুলে রাখে পাণ্ডারা, যাত্রীদের দেন। আর অল্প একটু চড়াই, পথ এঁকে বেঁকে উঠেছে। ঘাড় তুলে শিশিরবাবু দেখেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। চারিদিকে বিক্ষিপ্ত পাথর, প্রকৃতির কঠোর রূপ। তারই মাঝে মাঝে বরফ জমে আছে, কে যেন চুন লেপে দিয়েছে। কোথাও বা বরফ গলা ধারা ঝর্ণার আকারে পাথরে গা বেয়ে নেমে চলেছে, বরফেরই মতো ঠান্ডা জল। চড়াই শেষে পাহাড়ের মাথার উপরে পৌঁছে দাঁড়াই। যে পথ দিয়ে উঠে এলাম সেদিকে ফিরে তাকাই। বহু নিচে পাহাড়ের কোটি দেশে ঘন বনের সবুজ মেখলা, তার উপরে পাহাড়ের অনাবৃত অঙ্গ, শুধু পাথর। এত দূর থেকে সেখানকার ফুলের বাহার চোখে পড়ে না, শুধু বড় বড় ঝর্ণার উচ্ছৃঙ্খল ধারাগুলি দূর থেকে পাহাড়ের গায়ে আঁকা সাদা খড়ির রেখার মতো বলে মনে হয়। আমাদের ছেড়ে আসা পথের সুদীর্ঘ চিহ্নটিও দেখা যায়, যেন কালো স্লেটে ধূসর একটা ক্ষীণ লাইন। এখান থেকে দেখে মনে হয় অত সরু পথে এলাম কি করে, অথচ আসার সময় দেখেছি এমন কিছু সংকীর্ণ নয়, ভয়াবহও নয়। পাহাড়ের অপর দিকে তাকিয়ে দেখি পথ আবার ধীরে ধীরে নেমে গেছে। সেদিকে চারিপাশে বরফ ঢাকা পাহাড়ের চূড়া, নিচে শিখরগুলির পাদমূলে একটি সুন্দর হ্রদ, স্বচ্ছ সবুজ জল। শিখর দেশ থেকে কোথাও বা হিমবাহ নেমে হ্রদের জলে পড়েছে। একদিকে কুণ্ডের জল থেকে ক্ষীণ কায়া একটি নদীর ধারা বেরিয়েছে, পাহাড়িরা বলে লক্ষণ গঙ্গা, ভুন্দর নদীর অপর নাম। আসার পথে একই ধারাকে পাহাড় থেকে উদ্দাম বেগে নামতে দেখেছিলাম জলপ্রপাত রূপে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স থেকে নেমে আসা ভুন্দর নদীর ধারাটির সঙ্গে ঘাংরিয়ার নিচে উপত্যকায় গিয়ে মিশেছে। পাহাড়ি সঙ্গীরা উত্তর পূর্ব দিকের বরফের পাহাড় দেখিয়ে বলেন, ওই হলো সপ্তশৃঙ্গ শিখর। আর দক্ষিণ দিকের ওই পাহাড়ের চূড়ার কাছে কাকভূষণ্ডী। ভুন্দর গ্রামের কাছে কাকভূষণ্ডী গঙ্গা, তার উপত্যকা দিয়ে যেতে হয় ওখানে। 3-4 দিনে ঘুরে আসা যায়। বরফের মধ্যে সেখানেও হ্রদ, হেমকুণ্ডের মতো। জিজ্ঞাসা করি, সেখানে পুরাণের সেই অমর কাকের দেখা পাওয়া যায় নাকি? শুনি এরা কেউ সেখানে যাননি, অতি দুর্গম পথ, সাধু সন্ন্যাসীরাও ক্বচিৎ কখনো যান। হ্রদের দিকে নামতে শুরু করি। এতক্ষণ চড়াই ওঠার শারীরিক ক্লান্তি ছিল, পাহাড়ের ওপর একটু দাঁড়াতেই সে ক্লান্তি দূর হয়। হিমাঞ্চলের হাওয়ার এমনি স্নিগ্ধ প্রভাব, নবীন উৎসাহে নেমে চলি। অল্পই পথ, খানিকটা নামতেই সঙ্গী পাহাড়িরা জানান, এবারে পায়ের জুতা খুলতে হবে। এ তো মানুষের গড়া মন্দিরে প্রবেশ নয়, সবটাই দেবতার স্থান, তাঁর অন্দরমহল। এই পাথরগুলির পর আর জুতা চলে না। হ্রদের চারিপাশে এরপর আর কোথাও অপরিষ্কার করাও চলে না। সাধু সন্ন্যাসীরা কেউ কখনো এখানে থাকলে তারাও প্রয়োজন মতো এই এলাকার বাইরে চলে আসেন। জলও অপরিষ্কার হবার উপায় নেই, কাছে গিয়ে দেখবেন। যদি কখনো কিছু ঘাস পাতাও বাতাসে উড়ে এসে পড়ে, কোথা থেকে পাখিও উড়ে আসে, ঠোঁটে করে তুলে নিয়ে যায়। দেবতার অদ্ভুত লীলা। হ্রদের কিছু ওপরে একটা উঁচু টিলার ওপর গভর্নমেন্টের আবহাওয়া বিভাগের যন্ত্রপাতি টেবিলের মতো উঁচু করে রাখা কাঠের বাক্সের মধ্যে সাজানো। বরফ ও বৃষ্টিপাত এবং তাপমান ইত্যাদির মানযন্ত্র। প্রকৃতির এই অপরূপ রূপরাজ্যে দৃষ্টিকটু লাগে। অমরনাথ দেখে বলে, কয়েকটি যন্ত্র কাজ করছে না, খারাপ হয়েছে দেখছি, অথচ নিয়মিত রিপোর্ট বোধহয় চলেছে অফিসে। নিচে থেকে একজন মাঝে মাঝে এসে রিপোর্ট পাঠায়। এখন সন্দেহ হয় আসে কিনা। এই অঞ্চলের নাম লোকপাল, হ্রদের নাম হেমকুণ্ড। প্রায় গোলাকৃতি হ্রদ, 1/2 মাইলের ওপর চওড়া, পরিধি 1 মাইলের বেশি। আবহাওয়া বিভাগের টিলা থেকে নেমে কুণ্ডের ধারে শিখদের গুরুদ্বার, নতুন গৃহ, পাথর গেঁথে তৈরি। পরিষ্কার একখানি বড় ঘর, হ্রদের দিকে মুখ করা। ঘরের ভেতর গুরু গোবিন্দ সিং এর ছবি, গ্রন্থ মহারাজও আছেন। ঘরের বাইরে হ্রদের তীরে পতাকা স্তম্ভ, গোলাকৃত একটি পাথরের বেদি, তারই মধ্যে প্রকাণ্ড লম্বা কাঠের খুঁটি, কাপড় দিয়ে সবখানি জড়ানো। মাথার ওপর নীল পতাকা, স্তম্ভমূলে বেদির ওপর যাত্রীদের রেখে যাওয়া ব্রহ্মকমলের গুচ্ছ। আমরাও সেখানে ফুল সাজাই।
হ্রদের ধার দিয়ে বাঁদিকে অল্প গিয়েই লক্ষণ গঙ্গার উৎপত্তি। হ্রদের জলের এই একটি মাত্র নিকাশ পথ শুনলাম। হ্রদের জলরাশি স্থির শান্ত, নদীর উৎসমুখে গতির বেগ, মুক্তির আনন্দ। চারিদিকে ছড়ানো পাথরের ওপর খেলা করে জল ছোটে, ছলছল কলকল, যেন মার কোল থেকে টলমল করে চলা শিশুর প্রাণ খোলা মধুর হাসি। ধারার ওপর কাঠ ও পাথর সাজিয়ে ছোট পুল, অল্প জল, পড়ার ভয় নেই, পড়লেও ক্ষতি নেই। ধারার ধারে ধারে চারদিকে ফুল, নানা রকম চারা গাছও আছে। পাহাড়িরা জানায় জড়িবুটি সব। এর মধ্যে নানা রকম ওষুধ তো আছেই, এমনকি মরা মানুষও বাঁচে এমন শেকড়ও আছে। উৎসাহের সঙ্গে মাটি খুঁড়ে শিকড়, মূল ইত্যাদি সংগ্রহ করে। অমরনাথ সাবধান করিয়ে দেয়, ভালো গুণ আছে অনেক শিকড়ের ঠিকই, কিন্তু তেমনি আবার প্রচণ্ড বিষাক্তও আছে। মুখে লাগলে আর বাঁচবার কোনো উপায়ই থাকে না। ভালোভাবে জানা না থাকলে ভুল হওয়ার আশঙ্কা আছে। বাইরে থেকে দেখতে অনেক সময় একই রকম লাগে। এই যেমন এই চারাটা দেখছেন, এর শিকড়ের ভালো গুণ আছে, ওই যে চারাটা একই রকম দেখতে মনে হয়, কিন্তু কোথায় কি তফাৎ আমি জানি, ওটা বিষাক্ত। বটানিস্ট বিপুলও সম্মতি জানায়, চারাটির নাম বলে। অমরনাথ বলে চলে, কিন্তু কটা গাছই বা আমরা এর মধ্যে চিনি। আমাদের স্বাধীন দেশে এখন এইসব জড়িবুটি সম্বন্ধে ভালোভাবে রিসার্চ হওয়া উচিত। অনেক নতুন ওষুধ বার হবে, মানুষের উপকার হবে। শিশিরবাবু বলেন, হনুমান তো এসেছিলেন এই হিমালয়ে বিশল্যকরণীর সন্ধান করতে, এবং শেষ পর্যন্ত গন্ধমাদন পর্বতই তুলে নিয়ে গেলেন। বদ্রীনাথের এইসব গিরিশ্রেণী সেই গন্ধমাদনের অংশ বলে শুনি। পাহাড়ি সঙ্গীরা গল্প করে যান, হিমালয়বাসী কোনো কোনো সাধু সন্ন্যাসীরা এখনো এইসব জড়িবুটি সম্বন্ধে খবর জানেন, নিজেরা ব্যবহারও করেন, তাই দীর্ঘজীবীও হন। একবার এই অঞ্চলে কোথায় কোন এক সাধু এক মরা মানুষকে বাঁচিয়ে তুলেছিলেন একটা শেকড় ব্যবহার করে। তারপর আরেকজন লোক সন্ধান পেয়ে সেখানে গিয়ে অমরত্বের লোভে শেকড় তুলে খান, ফলে তার মৃত্যু হয়। ঠিক জিনিস চিনতে পারেননি। অমরনাথ বলে, সেই জন্যই তো সাবধান করছিলাম। তবে তোমরা অবশ্য আমাদের চেয়ে বেশি চেনো এইসব গাছ। কাছেই হ্রদের ধারে ধর্মশালা, পাথরের তৈরি লম্বা একখানি ঘর। ঘরের ভেতর অনেকগুলি চেরা কাঠ রয়েছে, তক্তাও জড়ো করা আছে। ধর্মশালার দরজার বাইরে দুদিকে মাটিতে পাথরের ওপর দেখি লম্বা হয়ে শুয়ে আছে আমাদের কুলি দুটি। বদ্রীনাথের 2 মাইল উপরে মানাগ্রামে এদের ঘর। এবার যখন শতপন্থ যাই তখন আমাদের সঙ্গে গিয়েছিল। সেখানে পাহাড়ের নিম্নদেশের লোকেরা বরফের উপর মাল বইতে পারে না। সেখান থেকে ফিরে আসার পরও এই মানাগ্রামবাসীরা আমাদের সঙ্গ ছাড়তে রাজি হলো না। বলে, আপনাদের তো মাল নিয়ে যাওয়ার জন্য লোকের দরকার হবেই, আমরাই নিয়ে যাব। আপনাদেরই সঙ্গে লোক পালেও আমাদের দেখা হয়ে যাবে। তারপর পিপুলকুঠি পর্যন্ত গিয়ে আপনাদের বাসে তুলে দিয়ে ফিরব। প্রতি লোক দৈনিক 4 টাকা হারে নেয়। তাদের কিন্তু শেষ পর্যন্ত পিপুলকুঠি যাওয়া হয়নি, যোশীমঠ থেকেই ফিরতে বাধ্য হয়। পাহাড়ের নিচের দিকের গরম সহ্য করতে পারে না, অথচ আমাদের কাছে যোশীমঠ ঠান্ডা জায়গা। প্রকৃতির প্রভাবে মানুষের স্বভাব শক্তি গড়ে ওঠে। শুধু মানুষই বা কেন, কমল ফুলগুলিও তো নিচের গরমে নষ্ট হয়ে যায়। ঘুমন্ত কুলি দুটির ছবি তুলতে যাই, পায়ের শব্দে জেগে ওঠে। একজন চোখ বুজে মুচকে হাসতে থাকে, অপরটি রোদ আটকাবার জন্য চোখের ওপর হাত রেখে আড়াল দিয়ে দেখে, সেও হাসে। কঠিন পাথরের ওপর ধূলিসজ্জা, তুষার রাজ্যে রৌদ্রের স্নিগ্ধ প্রলেপ। প্রকৃতির সহজ সামান্য দান, কিন্তু কি অসামান্য আনন্দ আনে এই অতি সাধারণ স্বল্পতুষ্ট মানুষগুলির মনে। নিবিড় শান্তিময় প্রসন্নতার প্রতিমূর্তি। ভাবি, শহর সভ্যতার অত ধন সম্পদ, সুখ স্বাচ্ছন্দ্যের অত আড়ম্বর, তবুও সেখানে মনের এই অনাবিল সহজ শান্তির সন্ধান মেলে কই? ধর্মশালার সামনে জলের ধারে ছোট একটি পাথরের মন্দির, লোকপালের। ভিতরে একদিকে কালো পাথরের একটি ছোট মূর্তি পূজারত, জটাজুটো, এক হাত হাঁটুর ওপর রাখা, অপর হাতে জপমালা। প্রবাদ শ্রীরাম সহোদর লক্ষণজির মূর্তি।
হেমকুণ্ডের তীরে তিনি দীর্ঘ তপস্যা করেছিলেন। এই মন্দির প্রতিষ্ঠা সম্পর্কে শঙ্করাচার্যের নামের সঙ্গেও যোগাযোগের জনশ্রুতি আছে, অথচ মূর্তিটি প্রাচীন বলে মনে হয় না। মন্দির বা মূর্তির মধ্যে চারুকলার সুন্দর নিদর্শনও পাওয়া যায় না। মন্দিরের অপর কোণে ছোট ছোট আরো দুটি মূর্তি আছে, গণেশ ও লোকপাল। সেও প্রাচীন নয়, কিন্তু স্থানটির প্রাচীনতা সম্বন্ধে পুরাণে প্রমাণ দেয়, নামকরণেরও কারণ পাওয়া যায়। শিব শঙ্কর আত্মজ কার্তিকেয়র কাছে বদরিকা আশ্রমের মাহাত্ম্য বর্ণনা করছেন। বহু তীর্থ প্রতিষ্ঠার পবিত্র কাহিনী। নারায়ণ বিষ্ণু এসে বদরী ক্ষেত্রে অধিষ্ঠান করেছেন, নর পর্বতে সুমেরু শিখরে ভ্রমণ করেন। একদিন ভ্রাম্যমান শ্রীহরির কাছে ঋষিরা এসে অভিযোগ জানান যে লোকপালগণ গার্হস্থ জীবনযাপন করেন, তাই তাদের স্বতন্ত্র বাস প্রয়োজন। তাদের সান্নিধ্য তপস্যার বিঘ্ন ঘটায়। শ্রীহরি তখন লোকপালগণের অধিষ্ঠানের জন্য নরপর্বতের এক রমণীয় প্রান্তে এই পরম তীর্থ স্থাপনা করেন। তারপর শৈলদণ্ডের আঘাতে পর্বতভূমি খনন করে সুমনোহর ক্রীড়া পুষ্করিণী নির্মাণ করেন, দণ্ড পুষ্করিণী। চারিদিকে তার সুরম্য উদ্যান, বনানি কুসুমামোদ রম্মানি। পুরাণ কাহিনী, সত্যাসত্যের প্রমাণ নেই, কিন্তু ভাবি হিমালয়ের এই নরপর্বতের নিভৃত অঞ্চলের অপূর্ব পুষ্পরাজ্যের ও হ্রদটির সংবাদ পুরাণকার রাখলেন কি করে? তখনই কি তীর্থযাত্রীর যাত্রা চলেছিল এই দুর্গম তীর্থে? যুগ যুগান্তরের কুসুম শোভা, পুরাণ কাহিনীর সৌরভ ভরা, শাশ্বত সুন্দর, কলির কালক্ষেপে এখনো অম্লান। তাই দেখি অতি আধুনিক যুগেও সুদূর পাশ্চাত্য দেশের বহুদর্শী বিদেশি পর্যটকের দৃষ্টিতেও এখনো বিপুল বিস্ময় আনে এই অঞ্চলের পুষ্প সমারোহ। মানুষের গড়া নয়, দেবতার সাজানো বাগান, শুকানোর কথা নয়। মন্দিরের পিছনেই হ্রদ, তীরের কাছে জলের মধ্যে ছোট বড় নানা আকারের পাথর, তারই একটির ওপর একান্তে বসি। সম্মুখে বিস্তীর্ণ জলরাশি, পরপারে চারিদিকে বিশাল গিরিশ্রেণী, তারই উপর হংস শুভ্র তুষার আবরণ। শীতের পর মে মাসেও সরোবর, মন্দির, ধর্মশালা, গুরুদ্বার বরফে আচ্ছাদিত থাকে। এখন সেপ্টেম্বরে দেখি পাহাড়ের কোথাও বা তুষারমুক্ত অনাবৃত অঙ্গের রুক্ষ ধূসর বর্ম, উপরে গাঢ় নীল আকাশ, মাঝে মাঝে ভেসে যাওয়া সাদা মেঘ, সূর্যের আলো, মেঘের ছায়া অচল হিমাচলের সাদা বরফের উপর মায়াজাল ফেলে বিচরণ করে। চারিদিক নীরব, নিশ্চল, গতিহীন। শুধু এই আলো ছায়ার শব্দহীন সঞ্চরণ গতির ছন্দ জাগায়। আসার সময় পাহাড়ের ওপর থেকে জলের রং চোখে লেগেছিল সবুজ। এখন বিস্মিত হয়ে দেখি হ্রদের জলে কি অপরূপ বর্ণবিন্যাস। প্রকৃতি দেবী যেন জলমুকুরে তাঁর রূপসজ্জা দেখছেন। আকাশের গভীর নীল, পাহাড়ের ধূম্র কালো রং, তুষারের শুভ্র রূপ হ্রদের স্ফটিক স্বচ্ছ জলে প্রতিবিম্বিত হয়েছে। যেন কোন এক বিরাট শিল্পী সজল পটভূমিতে চারিদিকের প্রাকৃতিক দৃশ্যের এক অতিকায় বহুবর্ণ চিত্র এঁকে অলক্ষ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। হঠাৎ মনে পড়ে ছেলেবেলার কথা। বাড়িতে দুর্গাপুজো, বিজয়া দশমী। সকালে পূজা শেষে দর্পণে প্রতিমা নিরঞ্জন হয়। প্রতিমার পায়ের কাছে জল ভরা একটি বড় গামলা, তার ভেতরে ভাসানো একটি দর্পণ। সেই দর্পণে দশভুজার চরণ দর্শন হয়। বাড়ির মেয়ে পুরুষ সকলের সে কি উৎসাহ! মেঝের ওপর মাথা নত করে দর্পণে মায়ের চরণ সন্ধান। ওই যে সিংহের পিঠের ওপর রাখা চরণখানি দেখতে পাওয়া যায়, কিন্তু আরেকটি কই? অসুরের কাঁধে রাখা চরণখানি। ঘাড় বেঁকিয়ে ঘুরে ফিরে দর্পণের আশেপাশে খুঁজি। ওই যে দেখেছি, আলতা মাখা মায়ের সেই চরণখানিও। সবুজ বরণ অসুরের কাঁধে রাখা, রক্ত রাঙা, যেন রাঙা জবা। আজ প্রকৃতির এই সলিল দর্পণে
জগজ্জননীর সেই অলক রঞ্জিত চরণের সন্ধান দেবে কি, তাই ভাবি। সৃষ্টির মাঝে স্রষ্টারে ফিরি খুঁজিয়া। শুনছিলেন প্রখ্যাত ভ্রমণ সাহিত্যিক উমাপ্রসাদ মুখোপাধ্যায় বিরচিত ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং হেমকুণ্ড সাহিব ভ্রমণ কাহিনী লোকপাল নন্দন কানন দ্বিতীয় তথা শেষ পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।